হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইউনিক লার্নিং ল্যাব। বলো সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রাজন আছি তোমাদের সঙ্গে। আজকে আমরা কম্পারেটিভ ম্যাথামেটিক্সের কেপিএসআই এর এক্সাম কোয়েশ্চেন সলভ করব। দেখো, এই পরীক্ষাটা হলো কিন্তু জাস্ট রবিবার দিন 28/1/2024 হয়েছে। তার পার্ট 1টা আজকে করব। তো এই ভিডিওতে তোমরা সব কোয়েশ্চেনের শুধু আনসার না, ডিটেল সলিউশন পাবে। তাহলে তোমরা বুঝতে পারবে আমাদের কোয়েশ্চেন কেমন হচ্ছিল। আমরা এই বেসিসেই কিন্তু কোয়েশ্চেন বানাচ্ছিলাম, প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো তোমরা দেখলেই পরিষ্কার বুঝতে পারবে এবং তার সলভও দেখে নাও। তা তোমাদের নেক্সট আপকামিং এক্সামগুলোতে প্রচুর সুবিধা হবে। চলো তাহলে দেরি না করে সরাসরি যাই ক্লাসে। দেখো, কেপিএসআই এর ফার্স্ট ম্যাথ কি দিয়েছিল? বলছে এ বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ হতে যে সময় লাগে এ নলের দ্বারা পূর্ণ তার থেকে 16 মিনিট কম সময় লাগে। এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? খুব ভালো ম্যাথ দিয়েছে। দুটো নল আছে, একটা নল হচ্ছে এ আর একটা নল হচ্ছে বি। ঠিক আছে, দুটো নল দিয়েছে। এবার কি বলেছে? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তাহলে এটা কি করে করব? দেখো, বি নল যদি 1 কাজ করে, এ নল তাহলে 3 কাজ করবে। এটাই তো এফিসিয়েন্সি। এটা কি হলো? এটা হচ্ছে এফিসিয়েন্সি, মানে কর্মক্ষমতা যেটাকে বলে। তাহলে বি যদি এই জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে এ নল বি নলের থেকে 3 গুণ বেশি এফিসিয়েন্ট। ক্লিয়ার? ওকে। এরপরে দেখো বলছে কি, এবার এফিসিয়েন্সি দিয়েছে। এবার বলছে এ নলের তার থেকে 16 মিনিট কম সময় লাগে। কার থেকে? মানে বি নলের থেকে। কার থেকে? বি নলের থেকে 16 মিনিট কম সময় লাগে। সাধারণ ব্যাপার তো, যদি এফিসিয়েন্সি কারোর বেশি হয়, কার এফিসিয়েন্সি বেশি? এর এফিসিয়েন্সি বেশি, তাহলে এর সময় তো কম লাগবে। এটা তো কমন ইস্যু। তাহলে আমরা টাইমের অনুপাত কি পাবো? এখান থেকে এফিসিয়েন্সির অনুপাত পেয়েছি। তাহলে টাইমের অনুপাত কি পাবো? না 1:3। ব্যাস, অঙ্কের ম্যাক্সিমাম কাজ আমরা এখানেই করে ফেলেছি। ক্লিয়ার? তাহলে 1:3 হয়েছে। তাহলে কি বলেছে? এ নলের কত কম সময় লাগবে? 16 মিনিট কম সময় লাগবে। তাহলে বি এর যদি টাইম লাগে 3, এর টাইম লাগবে 1। বি এর যদি টাইম লাগে 3, এর টাইম লাগবে 1। তাহলে এখানে কি বলেছে? দুজনের যে সময়ের পার্থক্য সেটা হচ্ছে 16। দুজনের সময়ের যে পার্থক্য সেটা হচ্ছে 16। এখানে সময়ের পার্থক্য কত? রেশিও থেকে কি পাচ্ছি? 3 - 1, মানে পাচ্ছি হচ্ছে 2। আর এই 2 কথার অর্থ হচ্ছে 16, যেটা অরিজিনাল ভ্যালু দিয়েছি। এটা রেশিওর ভ্যালু, এটা অরিজিনাল ভ্যালু। তাহলে 1-এর অর্থ কত হবে? 1-এর অর্থ হবে 8, কারণ 16/2 = 8। সিম্পল। এখান থেকে কি বলতে পারছি? এখান থেকে তাহলে কার কত টাইম লাগছে এটা কিন্তু পেয়ে যাচ্ছি। না, বি এর কত টাইম লাগছে? × 8, 3 × 8 = 24 মিনিট টাইম লাগছে বি এর। আর এটাকে হচ্ছে × 8, তার মানে হচ্ছে 8 × 8 হয়ে যাচ্ছে। তাহলে এর টাইম লাগছে 8 মিনিট। ব্যাস, সময় যখন আমরা পেয়ে গেছি তখন আর ভাবার কিচ্ছু নেই। কি বলছে এখানে? কি চেয়েছে? একত্রে দুটি নল দ্বারা খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হতে কত মিনিট সময় লাগবে? তাহলে এ কত মিনিটে কাজ করছে? এ 8 মিনিটে পূরণ করে ফেলছে। বি কত মিনিটে কাজ করছে? বি এই যে 24 মিনিটে কাজটা করে ফেলছে। ঠিক আছে, তাহলে এই দুজনের এটা কি বলে? এটা নাম্বার অফ এটা আওয়ার আছে, নাম্বার অফ ডেজ বা আওয়ার, যা ইচ্ছা লিখবে। এইখানে দুটো এলসিএম করে কি বেরিয়েছে শিখেছিলাম? এখানে বেরোবে টোটাল ওয়ার্ক। কি বেরোবে? টোটাল ওয়ার্ক। তাহলে 8 আর 24-এর এলসিএম লসাগু কত হবে? লসাগু হবে 24। 8 আর 24-এর লসাগু হবে 24। আর এখানে তো এফিসিয়েন্সি অলরেডি আমরা জানি। তাহলে 28 24/8 কত হবে?
3 8 24, এর এফিসিয়েন্সি 3, তাহলে বি এর এফিসিয়েন্সি কত হবে? 1 হবে। সিম্পল, কারণ 24/24 1। এছাড়াও আমরা উপরে জানি এটা 3 বেরোলে এটা তো 1 বেরোবেই, সিম্পল জিনিস। তাহলে এরা দুজন কেমনভাবে কাজ করছে? দুটো একত্রে কাজ করছে। তাহলে টোটাল এফিসিয়েন্সি কত? টোটাল এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে ডিভাইড বাই 4, তার মানে 4 6 24, 24 দিন সময় লাগবে। কত দিন সময় লাগছে? 24 দিন সময় লাগছে। ক্লিয়ার হয়েছে? বোঝা গেছে? তাহলে খালি চৌবাচ্চাটি কত দিনে পূর্ণ হবে? না, 6 দিনে পূর্ণ হবে। ক্লিয়ার? চলো এবার দুয়েরটা করব। দেখো ডিটেলসে বোঝালাম, পরীক্ষার হলে হয়তো এত খাটতেও হবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তো অঙ্কগুলো কিন্তু যেমন এরকম অঙ্ক কিন্তু এফিসিয়েন্সি টাইমের অঙ্ক বহুবার করানো হয়েছে, ঠিক আছে? চলো নেক্সট। এবার আসছে দুয়েরটা। দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে যে 9195 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে তাদের প্রাপ্ত টাকা থেকে যথাক্রমে 45 টাকা, 60 টাকা আর 90 টাকা নিলে বাকি টাকার অনুপাত হয় 2:3:4। তাহলে বি কত টাকা পেয়েছিল? সবার প্রথম কথা, 9195 টাকা তো তিনজনের মধ্যে ভাগ করা হয়েছে, কিন্তু এ 45 টাকা থেকে, বি থেকে 60 টাকা আর সি থেকে 90 টাকা নিয়ে নেওয়া হয়েছে। তারপরে যে টাকাটা পড়ে থাকবে সেই টাকাটাকে অনুপাতে করবে 2:3:4 এর অনুপাতে। সবার প্রথম কথা তাহলে আমাকে এটা জানতে হবে যে তাদের কাছ থেকে মোট কত টাকা নিয়ে নেওয়া হয়েছিল। দেখো 45 60 আর 90 কত হচ্ছে? 45 60 আর 90 অ্যাড করলে কত হচ্ছে? 5 6 আর 4 10, মানে 195 টাকা তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে। ঠিক আছে? কত টাকা থেকে? 9195 টাকা থেকে। ক টাকা থেকে? 9195 টাকা থেকে 195 টাকা নিয়ে নেওয়া হয়েছে। তাহলে ক টাকার পড়ে রইল? না, 9000 টাকা পড়ে রইল। 9000 টাকা কার কার মধ্যে পড়ে রইল? এ, বি আর সি এর মধ্যে পড়ে রইল। ঠিক আছে? এইবারে দেখো এই এবিসি এর মধ্যে যেটা পড়ে রইল সেটার অনুপাত কি হিসাবে হলো? 2:3:4 হিসাবে ভাঙা হলো। কি অনুপাতে ভাঙা হলো? না, A:B:C, এটা কি 2:3:4 এই অনুপাতে ভাঙা হয়েছে। ঠিক আছে? তাহলে এই যদি আমরা সব রেশিওগুলোকে অ্যাড করে দিই তাহলে 4 5 6 7 8 9, 9 মানে কত আসছে? 9 মানে যে টাকাটা তো পড়ে আছে সেই টাকাটাই ওই অনুপাতে ভাগ করেছি। তাহলে 9 মানে হচ্ছে 9000। তাহলে এখান থেকে 1 মানে কত হবে? 9000/9 মানে 1000। সিম্পল। তাহলে এখানে আমার বেরিয়ে গেল হচ্ছে 1000 টাকা একের ভ্যালু। এখানে কার চেয়েছে? বি এর টাকা চেয়েছে। বি কত টাকা পেয়েছিল? ওকে, তাহলে বি মানে কত? এই যে বি ক টাকা পাবে? 1 মানে 1000, মানে এর 3-এর সঙ্গে 1000 গুণ করতে হচ্ছে। তাহলে 3000 টাকা অনুপাত হিসাবে 3000 টাকা পেয়েছিল। কিন্তু আগে কি হয়েছিল? এই 60 টাকা নিয়ে নেওয়া হয়েছিল, তাহলে 60 টাকাটাও তো সে পেয়েছিল, বি পেয়েছিল। তার মানে এখানে 60 করব অ্যাড, তাহলে 3060 টাকা সে পেয়েছিল। তাহলে বি কত পেয়েছিল? 3060 টাকা পেয়েছিল। বলো, অঙ্কটা বোঝা গেছে? এই রকম লেভেলের অঙ্ক এসছে এসআইতে। ঠিক আছে? তাহলে চিন্তা করার কিছু নেই, সামনে যা এক্সাম আছে এই রকম অঙ্ক কিন্তু আমরা অলরেডি প্র্যাকটিস করছি, আশা করছি আমরা সব নামাতে পারবো। এরপরে 3 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে একটি পাত্রে 20 লিটার দুধ আছে। কতখানি দুধ আছে? না, 20 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 4 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মিশ্রিত করা হয়েছে। এই পদ্ধতি আরও একবার করার পরে দুধের পরিমাণ কত লিটার থাকবে? দেখো, প্রথমে একবার 4 লিটার দুধ তুলে সেখানে জল মেশানো হয়েছে, সেই ঘটনাটা আরও একবার হলো, তাহলে মোট কাজটা কবার হলো? দুবার হয়েছে। মোট কাজটা কবার হয়েছে? দুবার হয়েছে। দেখো এই নিয়মটা কিন্তু অলরেডি শিখিয়েছিলাম তোমাদের আগে, যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই মনে থাকবে। একদম বেসিক কি বলেছিলাম? যে মোট কতখানি আছে সেইটাকে আমাকে লিখতে হবে। মোট কতখানি আছে সেইটাকে আমাকে আগে লিখতে হবে 20। তারপরে কি করব? তারপরে দেখো 1 মাইনাস কতখানি দুধ তোলা হয়েছে? 4 লিটার দুধ তোলা হয়েছে। কতখানির মধ্যে? না, 20 লিটারের মধ্যে।
ঠিক আছে, এই ঘটনাটা কবার হয়েছে? এই একবার হয়েছে, এই একবার, মানে মোট হয়েছে দুবার। তাহলে দুবার হলে টু দি পাওয়ার স্কোয়ার মানে 2 টু দি পাওয়ার 2। যদি তিনবার হতো তাহলে টু দি পাওয়ার 3 করতাম। ঠিক আছে, তাহলে এটা কি করব, দেখো কেটে দাও, 4 5 20, তাহলে কি হচ্ছে 20, 5 এখানে লসাগু করলে হচ্ছে 4/5 বেরোবে, তাও ভেঙে দেখিয়ে দিচ্ছি। 20 গুণ 4/5 আসছে, 4/5 স্কোয়ার, 5 মাইনাস এটা মানে কি 20 গুণ 4/5 তার স্কোয়ার, তার মানে গুণ 4/5। ক্লিয়ার? তাহলে এবার কি করব, দেখো 5 দিয়ে করলে 4 5 20, 4 4 16, 4 16 64/5। একটা কাজ করতে পারো, ওপর নিচে 2 দিয়ে গুণ করো, হিসাব খাটনি কমে যাবে। 64 দুগুণে 128/10 সমান সমান হচ্ছে 12.8। তাহলে আনসার কত বেরোচ্ছে এখানে আমার? 12.8। ক্লিয়ার? বোঝা গেল? দেখো এই ম্যাথটাকে এইভাবে করা তো কোনো ব্যাপার না, বুঝেই গেলে। এবার ধরো পরীক্ষার হলে এটা আমাদের মাথায় আসছে না, কি করবে এই অঙ্কটার ক্ষেত্রে? সিম্পল জিনিস, দেখো এটাকে আরেকভাবে দেখো করছি। দেখো 20 লিটার তো ছিল, তার মধ্যে 20 লিটারের মধ্যে কি করা হলো, 4 লিটার দুধ তুলে নিয়ে হয়ে 4 লিটার জল দেওয়া হয়েছে। তাহলে এখন দুধের পরিমাণ কত না 16, আর জলের পরিমাণ কত 4। এখন দুধের পরিমাণ কত 16, জলের পরিমাণ 4। যখন প্রথমবার জিনিসটা করা হলো, এই ঘটনাটা আরও একবার করব। আচ্ছা ভালো করে ভেবে দেখো তো, যে এখন যেটা আসবে সেটা এখন হচ্ছে জল আর মানে মিল্ক আর ওয়াটার দুটোই আছে, তো তাহলে কি অনুপাতে আছে না, দেখো এটা যদি 4 দিয়ে কাটাকুটি করি 4:1 অনুপাতে আছে। কি অনুপাতে আছে? 4:1 অনুপাতে আছে। তাহলে এখন যে মানে প্রথমবার 4 লিটার তো সরাসরি দুধ উঠেছে, এখন যে 4 লিটার তুলবো সেটা জল আর দুধ একসঙ্গে উঠবে। তাহলে সেই 4 লিটারের মধ্যে যে 4 লিটার উঠলো, সেই 4 লিটারের মধ্যে কতখানি জল আছে আর কতখানি দুধ আছে? সেই 4 লিটারের মধ্যে দুধ আছে, দুটো করলে হচ্ছে যোগ, আনুপাতিক ভাগার 5, নিচে বসবে 5 আর ওপরে কত বসবে 4। তাহলে 16/5 থাকবে হচ্ছে মিল্ক, আর ওয়াটার কতখানি থাকবে, যেটুকুনি বের করলাম আর কি, ঠিক আছে, সেটার মধ্যে 1/5। তাহলে 4/5 বেরিয়ে যাবে ওয়াটার। ঠিক আছে, বোঝা গেল কথাটা? তাহলে বিষয়টা দেখো, আগে আমার 16 লিটার দুধ ছিল, সেই 16 লিটার দুধ থেকে 16/5 দুধ বেরিয়ে গেল। তাহলে 5 16 80 মাইনাস 16/5 বিয়োগ করলে কত হচ্ছে 68/5। 68, এক মিনিট, সরি 68 কেন, 64/5। আর 64/5 এখানে পেয়েছিলাম 64/5, ঠিক আছে। তাহলে 64/5 মানে হচ্ছে 12.8। তাহলে তুমি কিন্তু এইভাবেও যদি না মনে পড়ে কি করবে, এইভাবেও করে দিতে পারবে। প্রসেস কিন্তু আমরা যেভাবে পারবো অ্যাট দ্যাট পরীক্ষার মোমেন্টে সেটাই করব। তো সেই জন্য প্র্যাকটিস করার দরকার। তাহলে এই প্রসেসটাও কিন্তু আমাদের খুব সহজে মনে রাখবে। তাহলে এটাকে আমাকে একটু অনেকটা ভেবে করতে হতো, মানে ভেবে করতে হলো আর কি, নাহলে এটা কি সরাসরি বসাবো তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট ম্যাথটা দেখি। এবার দেখে নিই, 3 হয়ে গেল, 4টা কি বলছে, এ ও বি সাইকেল চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ড ও 5 মিটার পার সেকেন্ড বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময় বি এর থেকে বেশি এগিয়েছিল। কি বলছে, কোনো এক সময় বি কি করছে, এর থেকে বেশি এগিয়েছিল। ঠিক আছে, মানে বি এর থেকে এগিয়েছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে এটা জানতে চেয়েছে, তাই তো? ওকে, এখানে ডেটা ছিল, দেখো এখানে ডেটা ছিল, এখানে 180 মিটার হবে, 180 মিটার এগিয়েছিল। ঠিক আছে, তাহলে কে এগিয়েছিল? বি এগিয়েছিল কার থেকে? এ। তার মানে এটা বলবো, এই ধরো এটার গ্যাপ হচ্ছে 180 মিটারের।
ঠিক আছে, এবার কে এগিয়ে আছে, বি এগিয়ে আছে, তার মানে বি আছে এখানে আর এ আছে এখানে। ক্লিয়ার? বি আছে কোথায়, এগিয়ে, এ আছে কোথায়, পিছিয়ে। এবার বলছে দেখো এ যে 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, এ 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, ঠিক আছে। আর কি আছে, বি যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, বি যে 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কোন দিকে যাচ্ছে, দুজনাই একই দিকে যাচ্ছে। তাহলে দুজনাই যদি একই দিকে যায় তাহলে আপেক্ষিক বেগ কত হবে, বিয়োগ হবে। আপেক্ষিক বেগ কি হবে, বিয়োগ হবে 8 - 5, তার মানে কত হচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। কত যাচ্ছে, 3 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, তাই তো? ওকে, তাহলে এবার বিষয়টা বোঝো কি বলছে। বলছে এখানে 70 সেকেন্ড পরে তাদের মধ্যে দূরত্ব কত মিটার হবে। আচ্ছা, তাহলে এই যে 3 মিটার পার সেকেন্ড এই বেগে 70 সেকেন্ডে কতখানি যাচ্ছে না, 3 × 7 = 21, 210 মিটার যাচ্ছে। কতখানি যাচ্ছে না, 210 মিটার যাচ্ছে। তাহলে এই 210 মিটার, তাহলে কি হচ্ছে বিষয়টা, মানে 3 তো, তার মানে দেখো এখানে গ্যাপ ছিল 180 মিটার, এখন এ পেরিয়ে গিয়ে কতখানি যাচ্ছে না, 210 মিটারে আছে। কত আছে, 210 মিটারে আছে। তাহলে অ্যাকচুয়াল দুজনের মধ্যে গ্যাপ কত হলো, এখানটায় বিষয়টা কি হবে, দুজনের মধ্যে গ্যাপ কত হবে না, 210 - 180, মানে 30 মিটারের গ্যাপ হবে। কতখানি গ্যাপ হবে, 30 মিটারের গ্যাপ হবে। অপশানে আছে, হ্যাঁ। বিষয়টা বোঝা যাচ্ছে তো, অঙ্কটা কিন্তু এটা ঠিকঠাক ম্যাথ ছিল। তা কোশ্চেন লেভেল কিন্তু খুব কঠিনও হয়নি বা খুব সহজও হয়নি, ঠিকঠাক লেভেলের, ইজি টু মডারেট বলা যায় এই ম্যাথগুলো দেখে। ঠিক আছে, চলো নেক্সট ম্যাথ। চলো দেখি তাহলে 5 নম্বর ম্যাথটা কি বলছে। বলছে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেও 25% লাভ হয়। ক্রয় মূল্যে কাপড় বিক্রি করছে কিন্তু 25% লাভ হচ্ছে, তার মানে কি মনে হচ্ছে, অসৎ ব্যবসায়ী। তার মানে কি মনে হচ্ছে, অসৎ ব্যবসায়ী, তাই তো? তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটার কাপড় দেয়। দেখো ক্রয় মূল্যতেই মাল বিক্রি করছে আবার প্রফিটও করছে, দুটো কি করে সম্ভব, সম্ভব তখনই যখন সে কেনার সময় বা বেচার সময় বা দুই ক্ষেত্রেই কিছু চিটিং করবে, মানে অসাধু ব্যবসায়ী সহজ কথায়। তাহলে এক্ষেত্রে তো কেনার কথা বলেনি, বেচার কথা বলেছে, তাহলে বেচার সময় যা করতে হবে লোকটাকে, তবে সে লাভ করতে পারবে। তাহলে অ্যাকচুয়ালি সে কত লাভ করছে না, 25% লাভ করছে। কত লাভ করছে, 25% লাভ করছে। 25% মানে আমরা বলতে পারবো 1/4, ঠিক? তাহলে বলতে পারবো যে 4 টাকাতে লাভ করছে 1 টাকা, তাহলে এসপি কত, এসপি হচ্ছে 5 টাকা। ঠিক, ক্লিয়ার? তাহলে সিপি 4 হলে এসপি 5, ব্যাস, আর লাগবে না প্রফিট আমাদের। হ্যাঁ, তাহলে এইটা কি হচ্ছে, এইটা হচ্ছে প্রাইসে হচ্ছে, এটা কিসে হচ্ছে না, দামের দিকে যাচ্ছে। প্রাইসে 4 হলে এসপি 5, কিন্তু দ্রব্যতে কিন্তু কি হবে, ব্যস্তানুপাতিক হবে। দ্রব্যতে কি হবে, ব্যস্তানুপাতিক হবে। ব্যস্তানুপাতিক হলে দ্রব্য, তাই তো? দ্রব্যতে কি হবে, দ্রব্যতে হবে উল্টে যাবে না, 5:4 হয়ে যাবে। কত হয়ে যাবে, 5:4 হয়ে যাবে। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে যে কত সেন্টিমিটার কাপড় দিচ্ছে, 1 মিটারের পরিবর্তে কত সেন্টিমিটারের কাপড় দিচ্ছে। তাহলে দেওয়ার কথা ছিল 5, কিন্তু দিচ্ছে কত, দিচ্ছে 4। দেওয়ার কথা ছিল 5 কিন্তু দিচ্ছে 4। তাহলে অ্যাকচুয়ালি 1 মিটার মানে কত, মিটার ডেসিমিটার সেন্টিমিটার, 100 সেন্টিমিটার কাপড় দেওয়ার কথা, ঠিক? তাহলে 5-এর জায়গায় কত হবে, অ্যাকচুয়ালি 5-এর জায়গায় হবে 100 সেন্টিমিটার। ঠিক না, ঠিক না? তাহলে 5-এর কত গুণ হবে 100, 5 × 20 100, মানে মাল্টিপ্লাইড বাই 20। তাহলে এখানে যদি মাল্টিপ্লাইড বাই 20 হয় তো এই 4-এর ক্ষেত্রেও মাল্টিপ্লাইড বাই 20। তাহলে 4 × 2 = 8, তাহলে 80 সেন্টিমিটার কাপড় দিচ্ছে। 1 মিটারের পরিবর্তে বা 100 সেন্টিমিটারের পরিবর্তে ওরা কি করছে,
80 সেন্টিমিটার কাপড় দিচ্ছে। আশা করি এই কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়েছে তোমাদের, ঠিক আছে? তাহলে একটা জিনিস মধ্যে রাখবে, এই অঙ্কগুলো হচ্ছে ডিসঅনেস্ট ট্রেডার বা অসাধু ব্যবসায়ীর অঙ্ক। কিসের অঙ্ক? ডিসঅনেস্ট ট্রেডার বা অসাধু ব্যবসায়ী, এই পাটের অঙ্কগুলো, ঠিক আছে? অনেক সময় দিয়ে দেয় কি কেনার সময়ও সমস্যা করছে, আবার বিক্রি করার সময়ও, মানে দুদিকেই চিটিং করছে সেগুলো। এগুলো একটা প্লেন ভার্সনের ম্যাথ দিয়েছে, ঠিক আছে? চলো নেক্সট। এবার আসছি 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা কিন্তু খুব ভালো অঙ্ক দিয়েছে, ঠিক আছে? সাধারণ অঙ্ক কিন্তু একটু কনসেপচুয়াল অঙ্ক। দেখো বলছে কি 1 জানুয়ারি এ এবং বি যথাক্রমে 40,000 টাকা আর 60,000 টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করেছে, ঠিক আছে? 1 মার্চ এ আরও 20,000 টাকা বিনিয়োগ করে, কিন্তু 1 মার্চের পরে 1 জুন বি আবার 10,000 টাকা তুলে নেয়। 1 মার্চ তাহলে এ 20,000 টাকা দিয়েছে, 1 জুন বি তুলে নিয়েছে 10,000 টাকা। এই হচ্ছে হিসাব। তাহলে 31শে ডিসেম্বর পর্যন্ত 33,250 টাকা লাভ হলে বি কত টাকা পাবে? এই হচ্ছে অঙ্কের বেসিক ফান্ডা, ঠিক আছে? দেখো তাহলে বিষয়টা কি হবে, এখানে প্রথমে কি হচ্ছে 31শে জানুয়ারি থেকে বিষয়টা শুরু হচ্ছে। তাহলে 31শে জানুয়ারি এ কত দিচ্ছে? দেখো 6টা এ আর বি দুটো সেকশন, দুজন লোক আছে। এ কি করছে? এ 40,000 টাকা দিচ্ছে, আর কি করছে 1 মার্চ এ 20,000 টাকা বিনিয়োগ করে দিচ্ছে। তাহলে দেখো এখানটা লিখি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, মার্চের 1 তারিখ। এই যে মার্চের 1 তারিখে এ 20,000 টাকা আরও ইনভেস্ট করছে। তাহলে এখানে বিষয়টা কি হচ্ছে, মার্চের 1 তারিখ, তার মানে এই ডেটটা ইনভেস্ট করেছে, তাহলে এই ডেটের ক্যালকুলেশন লাগবে না আমার, এই যে 2 মাস, এই 2 মান্থের ক্যালকুলেশন লাগবে, 2 মান্থের ক্যালকুলেশন লাগবে। এই যে 2 মাস, এই 2 মাস ইনভেস্টমেন্ট কত? এই 2 মাসের ইনভেস্টমেন্ট হচ্ছে 40,000 টাকা। এই 2 মাসের ইনভেস্টমেন্ট হচ্ছে 40,000 টাকা। ক মাস দিয়েছে? 2 মাস দিয়েছে, ঠিক আছে? 2 মাস এই টাকাটা খেটেছে, ভালো কথা। তারপরে কি বলছে দেখো, তারপরে আবার 20,000 টাকা বিনিয়োগ করেছে, কিন্তু 1 জুন তুলে নিয়েছে 31 ডিসেম্বর। বা তাহলে আর কোনো হিসাব নেই। এরপরে যেটা হিসাব হবে, এর পরবর্তী যে 8 মাস আছে, এর পরবর্তী যে 8 মাস আছে, তাহলে এ তাহলে ক টাকা দিয়েছে? এ তো 40,000 টাকা দিয়েছিল, আবার মার্চে 20,000 টাকা দিয়েছে, তাহলে 40,000 আর 20,000 60,000 টাকা দিয়েছে। ক টাকা দিয়েছে? 60,000 টাকা। ক মাস খেটেছে? 60,000 টাকা খাটলো 8 মাস। 60,000 টাকা ক মাস খাটলো? 8 মাস খাটলো। কেন? কারণ প্রথম 40,000 টাকা 2 মাস খেটেছে, তারপরে একদম বছরের শেষ পর্যন্ত চলেছে, মধ্যেখানে আর কিচ্ছু হয়নি। তাহলে কি কত হবে? 8 মাস খেটেছে। 8 মাস, কারণ 12 মাসে বছর হয়। ওকে 1 মিনিট, 8 মাস কেন হবে? 10 মাস হবে, কারণ 12 মাসে বছর তো, সরি, এখানে কত হবে? 10 মাস হবে, ঠিক আছে? তাহলে এটা 60,000 টাকাটা 10 মাস খাটলো, আর 40,000 টাকাটা 2 মাস খাটলো। 10 আর 2 12 মাস, আমার এর হিসাব কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে? এবার অনুপাত কত হবে? এবার এর ক্ষেত্রে হিসাব করব। দেখো বি এর ক্ষেত্রে কি হচ্ছে, বি কিন্তু 10,000 টাকা তুলে নিয়েছে, কিন্তু কোন মাসে? জুন মাসে। তাহলে দেখো 1 জুন, তার মানে 1 জুন মানে জুন মাসের 1ম তারিখ, তার মানে তার আগের ডেট থেকে আমাদের ক্যালকুলেশন করতে হবে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, তাহলে জুনের 1 তারিখ, তার মানে 5 নম্বর ডেট, মানে 5টা মাস। তাহলে 5টা মাস কত দিয়ে চলেছিল? 5টা মাস হচ্ছে 60,000 টাকা দিয়ে চলেছিল। 60,000 টাকা কত? 5 মাস চললো, যোগ বাকি, তারপরে কি করলো? 10,000 টাকা তুলে নিল। তাহলে 60,000 টাকা থেকে যদি 10,000 টাকা চলে যায়, ক টাকা থাকবে? 50,000 টাকা থাকবে। ক টাকা থাকবে না? 50,000 টাকা থাকবে। এই 50,000 টাকাটা ক মাস খাটবে? সিম্পলি ভাবো, 50,000 টাকাটা ক মাস খাটবে? এখানে 5 মাস খেটেছে, তাহলে 12 মাস পর্যন্ত খাটবে। 12 মাস পর্যন্ত খাটতে গেলে 7 5 12 কত?
তাহলে 7 মাস খাটাতে হবে। 50,000 টাকাটা ক মাস খাটাতে হবে? 7 মাস খাটাতে হবে। ঠিক আছে, এইবারে হচ্ছে হিসাবটা তো অনেক বড় হয়ে যাবে, অনেক টাইম লেগে যাবে। না, লাগবে না। কেন লাগবে না? সবার প্রথম কথা দেখো, এইখানে দেখো 4টে শূন্য, এরও 4টে শূন্য, এরও 4টে শূন্য, এরও 4টে শূন্য। সবার কাজ, প্রথম কাজ যেটা আমাদের হবে সেটা হচ্ছে ছোট করা। ঠিক আছে, এই প্রথম 4টে শূন্যগুলোকে আগে সরিয়ে দিই। দেখো হিসাব ছোট অলরেডি হয়ে গেল। 4টে করে শূন্য আমরা সরিয়ে দিচ্ছি। দেখো এবার হিসাব করতে তোমাদের সমস্যা হবে, এবার হিসাব করে আর কোনো সমস্যা নেই। কী হিসাব করবে দেখো, 4 2 কত হলো? 8 যোগ 6 10 60 ইস্টু 5 6 30 যোগ 5 7 35। এবার বলো 60 আর 8 হচ্ছে 68, 30 দুগুণে 60 মানে 65। তাহলে 68:65 হচ্ছে তাদের মূলধনের অনুপাতের, মানে মূলধনের অনুপাত কত হচ্ছে না 68:65। তাহলে এইটা আমার কিন্তু খাটনিটা অনেকটা কমে গেল। 1 নম্বর কথা। 2 নম্বর কথা কি হচ্ছে, এবার দেখো হিসাব করে, তাহলে 68:65 মানে হচ্ছে, মানে এই দুটো যোগফল হচ্ছে এইটা। কেন? কারণ মূলধনের অনুপাতেই তো আমরা লভ্যাংশটা পাবো। আমরা কি পাবো? মূলধনের অনুপাতে লভ্যাংশ পাবো। তাহলে এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, 60 2 120, 120 আর 13, তার মানে হচ্ছে 133। 133 যোগ করলে হচ্ছে 133। ঠিক আছে, আর এই 133 মানে কি? এই 133 মানে হচ্ছে এই মোট যে লাভটা 33,250। এর মানে কি দাঁড়াচ্ছে না 33,250। তাহলে এখান থেকে আমরা 1-এর ভ্যালু বার করব না 33,250 ডিভাইড বাই 133। তাহলে আচ্ছা, এটার হিসাব লাগবে না, এটাকে মুছে দিই। দেখো এখান থেকে কি আসছে, 133 ডিভাইড বাই 3 3 2 5 0। কত দিয়ে যাচ্ছে? 13 দুগুণে 26, 2 তো অবশ্যই যাবে। 13 2 26, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 2 একে 2, 6 6 12, হাতে 1, 6 7 8 9 10 11 12 13, 6 হাতে 1, 66। আর একটা 5 নামবে। কত নামবে? 5 নামবে। 13 5 13 65, 5 আর 3 5 15, 65। বাহ, এই গেল 5। তাহলে হচ্ছে 3 5 15, 5 হাতের লাখ, 3 5 15 16, 6 হাতের লাখ, 5 একে 6 হয়ে গেল। এই শূন্যটা এখানে চলে গেল, মিটে গেল। তাহলে কাটাকুটি কত করলে কত হচ্ছে? কাটাকুটি করলে আমরা পাচ্ছি 250। কত পাচ্ছি? 250। তাহলে 1-এর ভ্যালু কত এলো? 250। ঠিক আছে, এবার এখানে প্রশ্ন কি বলেছে দেখো, বি কত টাকা পাবে? কে পাবে না বি কত টাকা পাবে। আচ্ছা, বি এর ভ্যালু কত? এই দেখো 65। তাহলে 65, তার মানে এর সঙ্গে 250 কী হবে? মাল্টিপ্লাইড হবে। তাহলে 250-র সঙ্গে 65-র গুণ হবে। আচ্ছা, একটা কাজ করো, সিম্পল জিনিস দেখো, এই শূন্যটাকে বসিয়ে দাও। 25-এর ঘরের নামটা আমরা জানি, 25-এর ঘরের নামটাই দেখব। 25 5-এ কত হয়? 125। 25 5-এ 125, 5 হাতে রইল 12, শূন্য বসলো। 25 5-এ 125, হাতে রইল 12। 25 6, দেখো 4 25-এ 100 আর 6 25-এ 150। 150 আর 12 কত হবে? 150 আর 12, তাহলে হচ্ছে 162, 162। তাহলে 16,250 হচ্ছে আনসার। এবার আমি অপশানে দেখি 16,250 আছে কি না। হ্যাঁ, অবশ্যই আছে। বোঝা গেল? ক্লিয়ার এটা? চলো নেক্সট। এবার 7-এরটা কি বলছে দেখো, এক ব্যক্তি তার 2 মেয়ের নামে ব্যাংকে 15% হারে 2টি স্থায়ী আমানত এমনভাবে রাখলেন যে প্রত্যেকের বয়স 18 বছর হলে 38,000 টাকা কবে পাবে? ঠিক আছে, 38,000 টাকা করে পাবে। বড় মেয়ের বয়স 12 বছর হওয়ায় তিনি তার জন্য ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রাখেন। তিনি ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন? দারুণ অঙ্ক। অঙ্কটা কি বলেছে দেখো, অঙ্কটা বলেছে যে 2জন মেয়ে আছে, বড় মেয়ে আর ছোট মেয়ে। তা বড় মেয়ের বয়স 12 বছর, ছোট মেয়ের বয়স নিশ্চয়ই তার থেকে কম হবে।
তো তিনি কি করলেন, যখন রাখলেন এমনভাবে রাখলেন যে যখন 18 বছর হবে তখনই যেন মানে দুই মেয়েই কত করে পাবে না 38,000 টাকা করে পাবে। ঠিক আছে, এবার বড় মেয়ে তো ইন্টারেস্ট কম পাবে, ঠিক কি না? বড় মেয়ে ইন্টারেস্ট কম পাবে কারণ তার টাইমটা কম, 18 হতে তার 12 থেকে 6 বছরের মধ্যে হয়ে যাবে, কিন্তু ছোটো মেয়ে নিশ্চয় তার থেকে বেশি পাবে। এই কারণের জন্য তিনি হিসাব করে দেখলেন যে 4800 টাকা যদি বড় মেয়ের নামে বেশি রাখা যায় তাহলে দুজনেই 3800 টাকা করে পাবে, সিম্পল। তো এটাকে এবার আমরা করবো কী করে? এটাকে তো করতে হবে, যে কত বেশি হয়েছিল না হয়েছিল সেটা তো করতে হবে। তাহলে কি করে করব? সবার প্রথম কথা হচ্ছে এই যে 38,000 টাকা, এইটা কি? এটা হচ্ছে সুদ আসল, সুদ নয় কিন্তু, সুদ যোগ আসল। তাহলে আমরা যদি বলি যে সুদ কত, তাহলে কি করে বার করব? আমরা বলতে পারবো এটা কত অঙ্ক 7, তাই তো? আমরা বলতে পারবো যে 38,000 টাকা তো সুদ আসল, আমি ধরে নিলাম আসলটা হচ্ছে পি, আমি ধরে নিলাম আসলটা কত, আসল হচ্ছে পি, ঠিক আছে? তাহলে আমি বড় মেয়ের হিসাব করছি। হ্যাঁ, বড় মেয়ের বয়স কত? বড় মেয়ের বয়স বলছে 12 বছর। এবার মানে কত বছর পরে, মানে 18 বছর হলে 38,000 টাকা পাবে, মানে ক বছর পরে? 6 বছর পরে। তার টাইম কত? 6 বছর। তাহলে সিম্পলি যদি আমরা আই ইজ ইকুয়াল টু PTR বাই 100 এই সূত্রটায় ফেলে দিই। তাহলে আই মানে কি? সরল সুদ। পি মানে কি? আসল। টি মানে কি? সময়। আর মানে হচ্ছে সুদের হার। তাহলে এইটা পেলাম হচ্ছে আমরা আই মানে কত সুদ পেয়েছে, ইকুয়াল টু কি পাবো? পি ইন্টু পিটি। টি কত বছর? 6 বছর। কেন 6 বছর? এই যে 18 বছর আর এখানে 12 বছর, গ্যাপ কত? ক বছর পরে 38,000 টাকা পাবে? এই যে 6 বছর পরে পাবে। তাহলে গ্যাপ কত? 6 বছর। সুদের হার বলে দিয়েছে 15%, আর সূত্রের নিয়মে বাই 100। এই তো সিম্পল জিনিস আছে, কিচ্ছু নেই। এবার কি করব? 5 দিয়ে কাটছে 3 5 15, 5 দিয়ে কাটছে 5 20 100, 2 দিয়ে কাটছে 3, 2 দিয়ে কাটছে 10। তাহলে এখানে আমি লিখতে পারছি 38,000 মাইনাস পি সমান 3 তিরিখে 9p/10। ওকে, তাহলে এখানে কি হচ্ছে? এই 10টা যদি আমি মাল্টিপ্লাইড করে দিই, 38,000 আর একটা শূন্য বাড়বে কারণ 10 গুণ হচ্ছে, মাইনাস 10p সমান 9p। এই 10p মাইনাস 10pটা এপাশে গেলে হয়ে যাবে প্লাস 10p। তাহলে প্লাস 10p আর 9p মানে হয়ে যাচ্ছে 19p। 38 মানে 3,80,000 সমান 19p, কারণ এই 10টা এপাশে গেল, চলে এলো 19p। এবার কি করব? এখান থেকে পি এর ভ্যালু কীভাবে বার করব? না 38 1 2 3 4টে শূন্য ডিভাইড বাই 19। খুব সহজ, 9 2 18 কত হচ্ছে? 1 2 3 4টে শূন্য আমরা চুপচাপ বসিয়ে দেবো। তাহলে পি এর ভ্যালু কত বেরোলো? পি এর ভ্যালু 20,000 টাকা বেরোলো। পি এর ভ্যালু কত বেরোলো? পি এর ভ্যালু 20,000 টাকা বেরোলো। ভালো কথা। এই যে পি এর ভ্যালু 20,000 টাকা, এটা কার জন্য হলো? এইটা হলো সব হিসাবটা হলো যে বড় মেয়ের জন্য হলো। কি হলো? বড় মেয়ের জন্য হলো। এবার বিষয় হচ্ছে এখানে কোয়েশ্চেনটা কি চেয়েছে? কোয়েশ্চেন চেয়েছে, কোথায় গেল? তিনি ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন, কার জন্য? ছোট মেয়ের জন্য কত টাকা রেখেছিলেন। এবার বিষয়টা কি করে করবে ছোট মেয়ের জন্য? দেখো, ছোট মেয়ের জন্য 4800 টাকা, মানে ছোট মেয়ের থেকে 4800 টাকা বেশি রেখেছে। তাহলে বড় মেয়ে যদি 20,000 টাকা হয়, তাহলে ছোট মেয়ে নিশ্চয়ই 4800 টাকা কম রেখেছে ছোট মেয়ের জন্য। ছোট মেয়ের জন্য কত রেখেছে? 4800 টাকা রেখেছে। তাহলে মাইনাস 0 0 8 9 10, হাতে 1 4 5, কত আসছে? 15,200 টাকা। এটা কার জন্য রাখলো? না ছোট মেয়ের জন্য রাখলো। কার জন্য রাখলো? ছোট মেয়ের জন্য রাখলো। তাহলে ছোট মেয়ের জন্য কত রাখছে? 15,200 টাকা। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। কিছু ছিল অঙ্কটায়, বেসিক অঙ্ক, কিন্তু তোমাকে বুঝতে হবে অঙ্কটা কি বলেছে। অঙ্কটা কিন্তু একদম সহজ নয় বা খুব কঠিনও নয়, মডারেট লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে? এরকম কোয়েশ্চেন কিন্তু সামনের পরীক্ষাগুলোতেও দেখতে পাবে। 8 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। বলছে 1000 টাকার 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? দেখো, এই অঙ্কগুলোকে নানাভাবে করা যায় এবং লোকে নানাভাবে করে থাকে, ঠিক আছে? কিভাবে করবে দেখো।
10% হারে 3 বছরের, ওকে, তাহলে ওকে এইটা হয় 31 টাকা। কেন হয় দেখো কিভাবে করি। এখানে আমরা 1000 টাকা আছে, এখানে কত বলেছে 10%, আমরা কি বলেছে 10% আর 3 বছর। আচ্ছা 10% মানে 1/, আচ্ছা প্রথম থেকে লিখে দিই। 10% মানে কি, 10% মানে 1/10। ক বছর বলেছে 3 বছর বলেছে, তাই জন্য কিউব করলাম 1/1000। ঠিক আছে, এই 1000 টাকা নিলাম, এই 1000 টাকাকে নিয়ে ভাগ করলাম, 3টে ভাগ করলাম, 1000 টাকাকে নিয়ে 3টে ভাগ করলাম। ঠিক আছে, 3টে ভাগে কি করব, 3টে ভাগে প্রথমে প্রত্যেককে কি হচ্ছে, প্রথম বছর 1/10-এর জন্য প্রত্যেককে 1/10 দিয়ে গুণ করলে তাহলে কত হচ্ছে, এখানে 100 টাকা, এখানেও থাকবে 100 টাকা, এখানেও থাকবে 100 টাকা। ঠিক আছে, তারপরে কি করব, এই 100 টাকায় আবার 1/10 পড়বে, এই 100 টাকায় কত পড়বে, আবার 1/10 পড়বে, 10 পড়ে 100 গুণ 1/10 কত হবে, 100 গুণ 1/10, 0 0 কেটে যাবে, পড়ে থাকবে 10। এই 10 লিখলাম, এখানে আর একটা পরের বছরের জন্য আবার 10, আর একটা 10 হবে, তৃতীয়র জন্য আর একটা 10 হবে। আর কি হবে, এই 10 টাকা পড়েছে, এই 10 টাকাটা আবার 3 নম্বর বছরে যাবে 1/10, তাহলে 10-এর 1/10 হলে হবে 1। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার হিসাব নিকাশ। এবার কথা হচ্ছে যে এবার অ্যাকচুয়ালি কি হয় জানো তো, এই যে এইটা, এই 3টের যদি যোগ করি তাহলে হয় আমার সিম্পল ইন্টারেস্ট। আর এই সবটাকে যদি নিয়ে নিই, সবটাকে যদি নিয়ে নিই, এই পুরোটা সব যদি যোগ করি তাহলে হয় কম্পাউন্ড ইন্টারেস্ট, মানে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, সব, তার মানে দেখো কত হচ্ছে। আর একটা জিনিস দেখে নাও, যদি আমরা শুধু এইটুকুনি হিসাব করি তাহলে পাবো আমরা CI মাইনাস SI। ঠিক আছে, একটা অঙ্ক থেকে তোমার সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, শুধুমাত্র এইটুকুনি করলে। যদি তোমাকে SI চায়, সিম্পল ইন্টারেস্টটা 100 100 100 মানে হচ্ছে 300 টাকা। যদি বলে কম্পাউন্ড ইন্টারেস্টটা চায় 100 100 100, 300 10 20 30 31, তাহলে 331 টাকা। CI হচ্ছে 331 টাকা। আর যদি ডিফারেন্স বার করতে চায় তাহলে দুটো বিয়োগ করে দিতে পারো, না হলে আরও একটা কাজ করতে পারো, এইটা এটা 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 মানে 10 যোগ 10 যোগ 10 যোগ 1 মানে হচ্ছে 31। ঠিক আছে, এইভাবে করে দাও, একদম সহজে চোখের নিমিষে অঙ্কটা হয়ে যাবে। আরও করতে পারো। এবার যদি তোমাদের বলি যে না এই প্রসেসটা ভালো লাগছে না, নাই লাগতে পারে, পরীক্ষার হলে মনেও না আসতে পারে, কোনো ব্যাপার না, তাহলে এটা আমরা সলভ কি করবো না, অবশ্যই সলভ করব। কি করব, প্রথমে বলেছে 10%, 10% মানে কি, কত 8-টাই, 10% মানে কি 10 থেকে হচ্ছে 11, 10 থেকে হচ্ছে 11, 10 থেকে হচ্ছে 11। চক্রবৃদ্ধি সুদ তো আমরা এরকমভাবেও করতে পারি, সেখানে সাকসেসিভ লাগিয়ে এখানে কত আসছে 1000, আর 3টে 11 গুণ করলে আমরা জানি 1331 হয়, সবাই জানে। ঠিক আছে, তাহলে এই যে 1000 টাকা, তাহলে হাজারে হাজারে মিলে গেল, তাহলে এটা কিসের বেরোলো, আমরা CI বেরোলো। এবার যদি বলে SI বার করতে হবে, SI কি করে বার করব, SI বার করব হচ্ছে I ইজ ইকুয়াল টু P কত 1000 টাকা, PT আর কত 10% বলে দিয়েছে, বাই 100, 0 0 কাটলো, কত হচ্ছে 300 টাকা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখানে কি বেরিয়েছে, এটা CI, তাহলে CI মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে CI করার পরে আর কি তোমার মোট ভ্যালুটা। তাহলে CI বার করতে গেলে কি করব না, 1331 1000 কত 331 হয়ে গেল। তাহলে 331 মাইনাস 300, কারণ এইটা বেরিয়েছে CI আর এইটা বেরিয়েছে SI, দুটো বিয়োগ করলে কত পাবো, আমরা পাবো হচ্ছে 31 টাকা। কি আছে অঙ্কটা, কিছু আছে, সিম্পল ম্যাথ, যেমনভাবে করতে চাও সেভাবে করতে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু এক্সাম হলে আমাদের পরিষ্কার করে নামাতে হবে অঙ্কটা এবং সঠিক করে আসতে হবে, এটাই বড় ব্যাপার। চলো নেক্সট ম্যাথ কি বলেছে, 9টা বলছে কোন বৃহত্তম সংখ্যা 123 178 244কে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রেই ভাগশেষ থাকবে কোন তো 9 11 15 সরি 9 13 15 11, এই চারটে দিয়েছে তাই তো। ওকে, প্রথম কি আছে 9 দিয়ে ভাগ করে দেখি,
9কে 123কে ভাগ করে দেখি। 9 একে 9, 10 11 12 33, 3 9 27, 4 9 36, 3 9 27, মানে এখানে কত থাকছে 3 আর 3 6। আবার 9কে 178কে দিয়ে ভাগ করে দেখি। 9কে 178, 9 2 18, 9 একে 9 থাকছে, আর 8 88, 9 9 81, 9 9 81 7 থাকছে। তাহলে অপশান এ হয়ে গেল ক্রস। ঠিক আছে, অপশান বিতে দেখে দিই। অপশান বিতে কি আছে? আচ্ছা, অপশান বিতে আছে 13 123। দেখো 10 দিয়ে গেলে 130 হচ্ছে, তার থেকে 1 কম যাবে, তাহলে 9 3 9 27 2 10 11, তাহলে 7 8 9 10 6, হাতে রইল 1 6 থাকছে, তাই তো? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা কি হচ্ছে? 178কে দিয়ে দেখি। 130 178, 13 একে 13, 4 5 6 7 48, 3 13 39, তাহলে কত হচ্ছে 9। প্রথমে এটাও যাচ্ছে কেটে। ঠিক আছে, 15 দিয়ে করে দেখি। 15 দিয়ে 123, 5 15 75, 6 15 90, 7 15 105, 8 15 120, তাহলে কত থাকছে 3, তাই তো? তারপরে 15কে 178 দিয়ে করে দেখি। 15কে 178 দিয়ে করে দেখি। 15কে 178, 15 একে 15, 2 8, 15 2 30 যাবে না, তারপরে 15 একে 15, 5 6 7 8 13, এখানে 3, তার মানে এই অপশানটাও কাটা। তাহলে পড়ে থাকবে শুধু 11, এই অপশানটা। কিন্তু চেক করে তো একবার দেখে নি যে ঠিক আছে না ভুল আছে, তাই না? তাহলে কি করব? 11কে দেখো ভাগ করো। প্রথমে আছে 123, 11 একে 11, 1 3, 11 একে 11, মানে কত থাকছে 2। তারপরে 178, 11কে 178, 11 একে 11, 6 8, 6 11 66 2, এই দেখো। আবার দেখো 11কে 244, 11কে 244, 11 2 22, 2 4, 11 2 22 2। কি বুঝলে? কত থাকলো? প্রত্যেক ক্ষেত্রেই 2 অবশিষ্ট থাকলো। ঠিক আছে, তাহলে 9টা আমাদের কমপ্লিট হয়ে গেল। দেখো 10 নম্বর অঙ্কটা কি বলেছে। 10 নম্বর অঙ্কটা বলছে অরুণের ইংরাজি এবং অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170 এবং নম্বরের পার্থক্য 10। তাহলে ইংরাজি এবং অঙ্কের প্রাপ্ত নম্বর অনুপাত কত হবে? দেখো একটা কাজ করা যায়। এখানে আছে 170 মানে 17, তার মানে আমাদের অ্যান্সারটা 8 2 16 একে 17, মানে 8 আর 9 যোগ 17, এখান থেকে হয়ে যায়। এবার যদি বলো যে কিভাবে অঙ্কটা করতে হবে, দেখো বলেছে ইংরাজি এবং অঙ্কের প্রাপ্ত নম্বরের সমষ্টি 170। তাহলে ইংরাজি যোগ অঙ্ক কত বলেছে? 170, আর ইংরাজি নম্বরের পার্থক্য আর বিয়োগ অঙ্ক সেখান থেকে হয় হচ্ছে 10। এই রকম যদি তোমাকে বলে এটা 10-এর অঙ্ক, এই রকম যদি বলে ঘাবড়াবে না, একদম সিম্পল করবে। প্রথমে বলেছে ইংরাজি, তারপর বলেছে অঙ্ক। তাহলে প্রথমটা বার করতে গেলে, মানে বড়টা বার করতে গেলে কি করতে হচ্ছে না, 170 যোগ 170 যোগ 10/2, আর অঙ্কের নাম্বার বার করতে গেলে কি বলেছে 170 বিয়োগ 10/2, এখানে কত হচ্ছে 180/2, এখানে কত হচ্ছে 160/2। তাহলে এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 80। তাহলে কত পাচ্ছে? ইংরাজিতে পাচ্ছে 90, অঙ্কে পাচ্ছে 80। ঠিক আছে, তাহলে ইংরাজিতে পাচ্ছে, ইংরাজি ইস্টু অঙ্ক কত হচ্ছে 90:80, দুদিক থেকে শূন্য গেল, 9:8 ইজ দ্য রাইট অ্যান্সার। 9:8 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে তুমি এটা দেখবে 8 আর 9 আর 8 17, আর সমষ্টি 17। ঠিক আছে, আর 9 আর 8 বিয়োগ করলে 1, এখানে বিয়োগ করলে 1, 1 কোথায় কোথায় হচ্ছে দেখো, 1 এখানে হচ্ছে, 1 এখানে হচ্ছে, কিন্তু এই দুটো যোগ করলে 17 পাচ্ছি না। এইভাবেও কিন্তু আমরা এই অঙ্কটাকে সলভ করতে পারি, এটা না করেও জাস্ট দেখে সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা এই কটা শেষ করলাম। নেক্সট ভিডিওতে বাকি সমস্ত
কেপিএসআই এর ম্যাথ আমরা শেষ করব নেক্সট ভিডিওতে। ঠিক আছে, তাহলে বলো আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ।